উত্তরবঙ্গের বুকে শত বছরের ইতিহাসের নীরব সাক্ষী রাজকীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন রংপুরের গর্ব তাজহাট জমিদার বাড়ি। দূর থেকেই চোখে পড়ে বিশাল সাদা প্রাসাদ, প্রশস্ত সিঁড়ি আর ইউরোপিয়ান ধাঁচের দৃষ্টি নন্দিত স্থাপত্য। এক সময়ে যেখানে জমিদারদের আভিজাত্য, ক্ষমতা আর ঐশ্বর্যের গল্প রচিত হতো, আজ সেই প্রাসাদই ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের অন্যতম আকর্ষণ। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব তাজহাট জমিদার বাড়ির অন্দর বাহির, জানব এর অজানা ইতিহাস, প্রবেশ মূল্য, দর্শন সময়, ভ্রমণের গুরুত্বপূর্ণ তথ্য এবং এমন কিছু বিষয় যা এইখানে আসার আগে আপনার অবশ্যই জানা উচিত। চলুন শুরু করা যাক আজকের ঐতিহাসিক ভ্রমণ। এই পুরো ভিডিও জুড়ে হোস্ট হিসেবে আপনাদের সাথে থাকবো আমি মাহিম, আর আপনারা দেখছেন মাহিম ট্রাভেলার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাইট নাও এই মুহূর্তে রয়েছি রংপুরের একটা ফেমাস জায়গায়, যেখানে ইতিহাস, ঐতিহ্য এবং পূর্বের রাজাদের ছিল রাজত্ব, তাজহাট জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে অবগত করব, আর সেই সাথে পুরো তাজহাট জমিদার বাড়িটা এক্সপ্লোর করে দেখাবো। 2026 সালে এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এবং আশপাশের পরিবেশটাই কেমন বা রয়েছে এক্সপ্লোরের জন্য। সেই সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে প্রবেশ মূল্য কত এবং সকাল কয়টা থেকে বিকেল কয়টা পর্যন্ত এটা ওপেন অ্যান্ড ক্লোজিং টাইম। এছাড়া আরও যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারবেন। এবার চলেন আমরা একটু জেনে নেই এই তাজহাট জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য। তাজহাট জমিদার বাড়ি রংপুর শহর থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর শুরুতে এই প্রাসাদ নির্মাণ করেন ধনাঢ্য জমিদার মহারাজা কুমার গোপাল লাল রায়। তার পূর্বপুরুষরা মূলত মূল্যবান রত্ন ও অলংকার ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন। বলা হয় তাজ বা মুকুটের অলংকার ব্যবসায়ের কারণেই এই এলাকার নাম হয় তাজহাট। প্রাসাদটি ইউরোপিয়ান ধাঁচে নির্মিত, বিশাল স্তম্ভ, দীর্ঘ বারান্দা, সুদৃশ্য সিঁড়ি এবং নান্দনিক অলঙ্করণ আজও সেই সময়ের স্থাপত্য শৈলীর পরিচয় বহন করে। চলেন ভিতরটা একটু এক্সপ্লোর করে দেখি, ভিতরে সেই জমিদারি আমলের কি কি জিনিসপত্র রয়েছে। বিশাল বড় একটা সাম্রাজ্য, আর এই যে এই জায়গাতে কিন্তু ম্যাপ রয়েছে। বাংলাদেশের কোন কোন জেলাতে কোন কোন জায়গায় কি কি দর্শনীয় স্থান, তার সব কিছুই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এক একটা চৌকাঠ দেখেছেন সেই ব্রিটিশ আমলের, আর এই যে এগুলো কামান রাখা রয়েছে। এছাড়াও জমিদারি আমলের সেই জিনিসপত্রগুলোও কিন্তু এখানে রয়েছে। যাও ভেবেছিলাম ভিতরে হয়তো আপনাদেরকে কিছু ফুটেজ দেখাতে পারবো, কিন্তু এখানে আসলে ভিডিওটা অ্যালাউ না, যে কারণে আমি এক্সপ্লোর করছি এবং দু একটা র ফুটেজ যদি নেওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা একদম শেষ সময়ে এসেছি, এখন ক্লোজিং টাইম, সব ক্লোজ করে দেওয়া হচ্ছে। আপনারা যারা আগামীতে এই জায়গাটা এক্সপ্লোরে আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন। সময় নিয়ে আসলে আপনারা পুরোটা এক্সপ্লোর করতে পারবেন এবং কোথায় কি রয়েছে সব কিছুই দেখতে পাবেন। এখন 5:50, আই মিন 6টা বা 6:30টার মধ্যে এই ভবনটা ক্লোজ হয়ে যায়, আর আশেপাশে আপনারা হয়তো 6:30 পর্যন্ত স্টে করতে পারবেন। ভিতরটা এক্সপ্লোর করে যতটুকু দেখলাম বা বুঝলাম, এখানে সেই প্রাচীনকালের অনেক পাণ্ডুলিপি, অনুলিপি, এছাড়াও এই জমিদারের ব্যবহারকৃত অনেক জিনিসপত্র রয়েছে। তাছাড়া জমিদারের রানীদের ব্যবহারকৃত
সব কিছুই রয়েছে। যেগুলো আসলে অক্ষুণ্ণভাবে রাখা গিয়েছে ওগুলাই রয়েছে। আবার অনেক জিনিস দেখলাম ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আর অলরেডি বিদায় ঘন্টা বেজে যাচ্ছে, কারণ এইখানকার যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে আনসার বাহিনী, তারা বাঁশি বাজানো শুরু করে দিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এখান থেকে যারা দর্শনার্থী এসেছেন তাদেরকে বের হতে হবে। এই ভবনের যে আর্কিটেকচার ডিজাইনগুলো জাস্ট একবার দেখুন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভবনটি বিভিন্ন সময়ে প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষণের উদ্যোগ নেয় এবং বর্তমানে এটি একটি প্রত্নতান্ত্রিক জাদুঘর হিসেবে প্রদর্শন করা হয় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে। এখানে প্রাচীন ভাস্কর্য, শিলালিপি, মুদ্রা এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের সংরক্ষিত রয়েছে। এবার চলুন আমরা জেনে নেই এই তাজহাট জমিদার বাড়ির প্রবেশ মূল্য। বাংলাদেশি দর্শনার্থীদের জন্য রয়েছে 20 টাকা, মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীরা 5 টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 100 টাকা এবং অন্যান্য বৈদেশি দর্শনার্থীদের জন্য 200 টাকা। দর্শনের সময়সূচি গ্রীষ্মকাল এপ্রিল থেকে সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত মধ্যাহ্ন বিরতি, শুক্রবার নামাজের জন্য বেলা 12:30 থেকে 2:30 পর্যন্ত বিরতি থাকে। সোমবার জাদুঘর খোলা হয় দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, রবিবার সাপ্তাহিক বন্ধ। এবং শীতকাল অক্টোবর থেকে মার্চ, মঙ্গলবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা, দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত মধ্য বিরতি, সোমবার খোলা থাকে দুপুর 1:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এবং রবিবার সম্পূর্ণ বন্ধ। এই দিকটাতে কিন্তু পাবলিক টয়লেট রয়েছে, এছাড়াও কিন্তু মাতৃদুগ্ধপান কর্নার রয়েছে, খাবারের পানিও পাওয়া যাবে। আর মসজিদ এই দিকে রয়েছে, খাবারের পানিগুলো আপনারা এখানেই পাবেন। আর এই যে এই পাশটাতে কিন্তু পুকুর রয়েছে, আর এদিক দিয়ে ফুলের বাগান রয়েছে, আর মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, আর রাস্তার দুই পাশে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছপালা দিয়ে ককশিট করা হয়েছে। এবার চলুন কিছু ভ্রমণ টিপস আপনাদেরকে দিয়ে রাখি, যেটা আগামীতে আপনাদের কাজে লাগবে। আপনি যদি নিরিবিলি পরিবেশে ছবি তুলতে চান তাহলে সকালবেলা যাওয়াই হবে সবচেয়ে ভালো। জাদুঘরের ভেতরে অনেক ক্ষেত্রে ফটোগ্রাফি সীমিত বা নিষিদ্ধ থাকতে পারে, তাই প্রবেশের আগে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। পুরো প্রাসাদ ও জাদুঘর ঘুরে দেখতে সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। এই পাশটাতে কিন্তু নামাজের জন্য মসজিদ রয়েছে, আর এই পাশে অজুখানা রয়েছে। আপনারা চাইলে টিউবওয়েল থেকে পানি নিয়ে পানিও কিন্তু খেতে পারবেন। আর এই পাশে সামনের এই সাইডটা পুরোটাই কিন্তু ফুলের বাগান, আর এই পাশে সবুজ ঘাস, ওই পাশ দিয়ে কিন্তু বসার জন্য বেঞ্চ রয়েছে। এবার চলেন মেইন গেট পর্যন্ত গিয়ে আপনাদেরকে দেখাই টিকিট ফেয়ার কত এবং সকালে কয়টা বাজে ওপেন হয় এবং বিকেলে কয়টায় ক্লোজিং হয়। এইটাকে তোমাকে ডাকি। ইতিহাস, স্থাপত্য আর ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয়ে এই তাজহাট জমিদার বাড়ি। রংপুরে বেড়াতে এলে এই ঐতিহাসিক প্রাসাদটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন। শত বছরের পুরনো এই স্থাপত্য শুধু একটা ভবন নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির একটা অমূল্য সম্পদ। তাজহাট থেকে আমরা সরাসরি চলে আসলাম রংপুরের লালকুঠির মোড়ে। এই জায়গাটা সন্ধ্যার পর থেকেই মানুষ লোকারণ্যে ভরে যায়। এটাকে লুক লাইক অনেকেই বলে ঢাকা শহরের ধানমন্ডির মতো। তো এখানকার একটা স্পেশাল চা রয়েছে, আমরা সেটা একটু ট্রাই করে দেখি।
আর এই পাশে যে রুটটা রেখে আসলাম এই রুটেই কিন্তু মূলত সার্কিট হাউস রয়েছে, এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, আরও অন্যান্য বড় বড় অফিস আদালতও রয়েছে। না, কমানো আছে। হ্যাঁ, অটো দেওয়া আছে। হোয়াইট হয়ে যাবে, লাইট আছে তো। আর এটার সাথে লাইট ব্যবহার করলে একদম সিনেমেটিক একটা ফুটে যাবে। ঈদের ছুটিতে মানুষ আসে এইসব জায়গায় বিকেলবেলা। এই যে এই গাড়িতে একটা শর্ট ট্রিপে আমরা এসেছি, ঢাকা মেট্রো গ 43 62 96। তাজহাট থেকে লালকুঠি, আর লালকুঠি থেকে সরাসরি আমরা চলে আসলাম মহিপুর ব্রিজে। আর এই ব্রিজটার অবস্থান হচ্ছে গঙ্গাচড়া উপজেলা, রংপুর জেলা। আপনারা যদি বিকেলবেলা এই ব্রিজটা এক্সপ্লোর করতে আসেন তাহলে এই ব্রিজের যে একটা ভাইবস রয়েছে আলাদা, সেটা উপভোগ করতে পারবেন। আর নিচে কিন্তু তিস্তা নদী রয়েছে। আর এই ব্রিজটা আপনাদেরকে লাস্ট আমি এক্সপ্লোর করে দেখিয়েছিলাম রংপুর থেকে আমরা যখন কাকিনা যাচ্ছিলাম বাই রোডে, তখন দেখিয়েছিলাম। তখন ব্রিজের কাজটা কেবলমাত্র হয়েছিল, তখন কিন্তু এরকম রং টং করা হয়নি। 2 লেনের ব্রিজ, এটা দেখতেই পাচ্ছেন। এই জায়গাটাতে ঘুরতে আসার আদর্শ সময় হচ্ছে মূলত বিকেলবেলা। আর আজকে হঠাৎ করে এই জায়গাতে চলে আসলাম। আমি আছি, আমার রংপুরে এক খুদে ফ্যান বা আমার ছোট ভাই বলতে পারেন, তৌকি আছে আমার সাথে। তো এই যে তৌকিকে আমার সাথে দেখতে পাচ্ছেন, ওকে লাস্ট আপনারা দেখেছিলেন মাহিম ট্রাভেলার চ্যানেলে
একতা এক্সপ্রেস ট্রেন জার্নিতে বিরামপুর স্টেশনে। আর তাছাড়া গত বছর যখন রংপুর এক্সপ্রেসে যাত্রা করেছিলাম রংপুর স্টেশনে, সেখান থেকে ডিরেক্টলি হোটেল রুমে গিয়েছিলাম। আর ওই হোটেল রিজার্ভেশনটা কিন্তু তৌকির বাবা আঙ্কেল করে দিয়েছিল। তো তৌকির কাছ থেকে আমরা ছোট্ট পরিসরে জানি যে আজকে ওর অনুভূতি কেমন, বা এতদিন পরে দেখা হয়ে ওর কাছে কেমন লাগছে আজকে দুজনে একসাথে যে এক্সপ্লোর করছি। কেমন লাগতেছে তৌকি? আপনার সাথে আমার এমনি দেখা করতে খুব ভালো লাগে, কারণ আপনি আমার ফেভারিট ব্লগার আর কি। কারণ আপনার যে ব্লগিং, ওটা অন্যান্য ব্লগিংয়ের থেকে একটু আলাদা। আপনি ট্রেনের ট্রাভেল ব্লগ করেন, আপনি সব খুঁটিনাটিগুলো তুলে ধরেন, কারণ আপনার এটা ভালো লাগে। আর আজকে যে আপনাকে আমি এখানে রংপুরটা ঘুরে দেখাইতেছি, এটা আমার কাছে একটা অনেক বড় একটা পাওয়া, যে আপনাকে পুরো রংপুর শহর একটু ঘুরে দেখাচ্ছি, আপনি ওটা এক্সপ্লোর করে অন্যান্য মানুষকে সাহায্য করতে পারছেন, এই ব্লগটা ওনাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে। ধন্যবাদ তৌকিকে। ইনশাল্লাহ আগামীতে এরপর নেক্সট টাইম যখন আবার রংপুর আসব, তৌকির সাথে বিভিন্ন জায়গা আরও এক্সপ্লোর করব। আর তৌকিকে আপনারা কিন্তু 2024 সালের শেষের দিকে অনেকটা ছোট দেখেছিলেন, আজকে 2 বছর পরে কিন্তু তৌকি অনেকটা বড় হয়ে গিয়েছে। ইতিহাস, ঐতিহ্য আর ভ্রমণের এই অসাধারণ মুহূর্তগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন। আর এমন আরও ট্রেন জার্নি, শহর এক্সপ্লোর, ইতিহাস, খাবার এবং বাংলাদেশের অজানা সৌন্দর্য দেখতে মাহিম ট্রাভেলার চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি মাহিম, আর আপনারা দেখছিলেন মাহিম ট্রাভেলার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।